শেষ হাততালি শেষ বহুক্ষণ আগে। শেষ হাততালি শেষ বহুক্ষণ আগে। সেট উঠে গেছে ম্যাটাডোরে। আলো আর শব্দের ট্যাক্সি কখন বেরিয়ে গেছে। ফাঁকা হলে বোবা চেয়ারের ঝিমধরা শাড়ি। রং মোছা শেষ। নিজের পোশাকে ফের নিজেকে পেয়েছে ফিরে। পেয়েছে কি? অন্য কেউ হতে গিয়ে, হতে না পেরে, আবার হতে গিয়ে, কিছুটা হয়ে, কিছুটা না হয়ে, একটু ওঝা, একটু ব্রহ্মা, একটু পোপ, একটু রাজা, একটু ময়লা গাড়ির ড্রাইভার, একটু যাত্রাপালার বাতিল নট, একটু বা মহাত্মা, সবার ভিতরে ঢুকতে চেয়ে সবাই যার ভিতরে ঢুকে গেছে। যে আর ঠিক যে নেই সে দাঁড়িয়ে আছে একা, ট্যাক্সির জন্যে। বাড়ি ফিরবে। চেনা মঞ্চ থেকে চেনা বাড়ি। 2 ঘন্টার বানানো বাড়ি থেকে সারা জীবনের সত্যিকারের বাড়িতে। পাতানো বউ ছেলে মেয়ে ফেলে নিজের বউ ছেলে মেয়ের কাছে ফিরে যাবে। কে পাতানো, কেই বা আসল, এই লাইনটা কেটে দেবেন, ডায়ালগ শিটে এটা নেই। আজকাল বড্ড পার্ট ভুল করে বৃদ্ধ নট। বাড়ি যেতে চায়। এই ট্যাক্সি। অভিনয় প্রসঙ্গে আপনি বললেন ক্যামেরার কাজ মানে ফিল্মে এবং এতে, এটা বিষয় খুব আমি দেখেছি ছোটবেলায় বিভিন্ন সময়, কিন্তু খুব বিস্তারে জানি না। আমার খুব আপনি যদি আমার মনে আছে আমি খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করিনি, কিন্তু ফরচুনেটলি খুব বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ হ্যাঁ করতে আপনি পেরেছি। সত্যজিতের সাথে কাজ করেছেন, মৃণাল মৃণাল সেনের সেনের সাথে কাজ করেছেন, সেগুলো জানি। চিদানন্দ দাশগুপ্তর সঙ্গে কাজ করেছি, আমোদিনীতে আমোদিনীতে। আমোদিনীতে অসাধারণ। বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে কাজ করেছি তাহাদের তাহাদের কথাতে। মিঠুনের সঙ্গে। তারপরে সন্দীপ রায়ের সঙ্গে কাজ করেছি ওর প্রথম ছবিতে। উৎপল দত্তের ঝড়ে ছিলাম, সেখানে অবশ্য আমার পার্টটা পরে এডিটেড হয়ে গেছে, সেখানে একটা বড় পার্ট ছিল। এরকম বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করেছি। আর সিরিয়াল তো একসময় অজস্র করেছি, মানে 90-এর দশকের গোড়া থেকে প্রচুর সিরিয়ালে পরপর করেছি। এবারে 2008-9 পরে আমি আর শারীরিকভাবে মেগা সিরিয়াল পারতাম না। এই প্রসঙ্গে একটা অন্য কথা হঠাৎ করে এখন মাথায় এলো, যোছন দস্তিদারের কথা। ওনাকে তো আর পাবো না। উনি যখন সোনেক্স তৈরি করছেন, উনি তো থিয়েটারেরই মানুষ ছিলেন আদ্যন্ত, সেটাকে তখন আপনারা কিভাবে দেখেছিলেন স্যার? এটা আমার খুব জানার কৌতূহল হয়। আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল যে এরা নতুন একটা এলাকা, ওখানে খালি উনি একা ছিলেন না, সোনেক্সে ওনার সঙ্গে তারপরে রমাপ্রসাদ বণিকর ওর সঙ্গে এলো অ্যাসিস্ট করতে। ওরা ফ্রেম বলে না ফ্লেম বলে ফ্রেম বলে করলো। সমরেশ মজুমদার ঔপন্যাসিক, তিনি রমাদের সঙ্গে এলেন। আর যোচনদা যে টিমটা করলো প্রথম, সেইটা আমাদের কাছে খুব আগ্রহের ব্যাপার ছিল যে একটা নতুন জগতে একটা ঢুকছে, তা আমাদের কাছে অজানা জগৎ। এবং যোচনদা অনেকটা পর্যন্ত সাকসেসফুলও হয়েছিলেন। সিনেমাতে অভিনয় করার ব্যাপারটা কিন্তু থিয়েটার থেকেই ঘটে গিয়েছিল। মানে আমরা যখন 71-72-এ রাজরক্ত চাক ভাঙামধু করছি, তখনই একদিন 72-এর সেকেন্ড হাফে মানিকদা দেখতে এলেন সত্যজিৎ রায়। পরপর 2 নাটকে দেখলেন, দেখে খুব ভালোও লাগলো। বাড়িতে ডেকে পাঠালেন আমাকে আর বিভাসকে। তো একদিন সকালবেলা প্রচুর আড্ডা হলো, এবং তখনই সেই প্রথম রাজদর্শন হলো। তাকে দেখলাম, সামনাসামনি বসে কথা বললাম। আর তার কিছুকাল পরে হঠাৎ তখন আমাদের মানে 72-73 সালে বাঙালির বাড়িতে বাড়িতে ফোনও ছিল না। মানে এখন তো এক একটা বাড়িতে এক একটা, আমার নাতিরই বোধহয় 3টে খালি সেলফোনই আছে, ল্যান্ডলাইন তো উঠেই গেছে। তো তখন তো এরকম ছিলই না। আমাদের পাড়াতে মাঝে মধ্যে আমার ফোনের দরকার হলে, খুব কিছু হলে, আমার বাড়ির উল্টো দিকের বাড়িতে একটা ভদ্রলোকের চাকরি করতেন, বড় চাকরি, তার ফোন ছিল, ওখান থেকে আমার ডেকে দিত, ওই নাম্বারটা আমার দেওয়া ছিল। তো জেনারেলি এরকমভাবে আমার ডাকনাম ধরে, এই নান্টুদা তোমার ফোন এসছে ধরো বলে বিরক্ত হয়ে ডাকতো। একদিন দেখি সকালবেলা পড়িতে এসে, ও অশোক কাকু, অশোক কাকু, শিগগিরি এসে বাড়ির বড় ছেলে চিৎকার করছে, তোমার সত্যই রায় ফোন করেছে। আমাদের পাড়া শুদ্ধ বলে সবাই শুনতে পাচ্ছে। তা আমি তো নেমে দৌড়ে রাস্তা পার হয়ে বলতে, বাড়ি দোতলায় ফোন। তো ওদিকে জলদ গম্ভীর কণ্ঠস্বর,
বলছি তুমি কাল সকালে কি 9টা নাগাদ আমার বাড়িতে আবার আসতে পারবে? আমি তো ভাবছিলাম যে আজকেই ডাকুন না, আমি এখনই যেতে পারি। তা গেলে বললেন যে দেখো তোমাদের থিয়েটারে তুমি তো বড় বড় পাঠ করো, কিন্তু আমাকে একটা ছোটো পাঠ করে দিতে হবে, করবে? সোনা কেল্লা পড়েছো? হ্যাঁ। তখন শারদীয়া দেশে একটা করে ওর বেরোতো, সেই বছরই বেরিয়েছে। আর দেশ বেরোলে তো আপনার লেখাটাই প্রথম পড়ি। তা ওইখানে সাংবাদিকের পাঠটা করতে হবে, কিন্তু ছোটো পাঠ তো না, আপনি এরকম বলবেন না, আপনি যদি আপনার ফ্লোরে থাকতে দেন আর বলেন যে তুমি খালি আপনি যেখানে বসবেন সেখানে টুলটা ঠেলে দিতে হবে, আমি সেই কাজই করবো, আপনার ফ্লোরে ঢুকতে পারার। তাই ওই প্রথম বললেন ঠিক আছে চলে এসো তুমি আমার বাড়িতে কালকে এসো, সব কথাবার্তা হয় বুঝিয়ে বললেন টললেন, এই আমার ছবিতে ঢোকা হলো। তার অল্প দিন পরে আবার মৃণাল সেনও যে ডাকলেন সেটাও বললেন যে আরে মশাই আপনাকে তো না নিয়ে উপায় নেই। আমি কেন, কী হলো? আরে আমার ছেলে সে বলছে রাজা সাহেবকে নেবে না, সে আবার তখনই ছলক কুণাল তখন ছোট, রাজরক্ত থেকে খুব ভালো লেগেছে, বাবা তোমার একটা রাজরক্তকে নাও। ওখানেও গেলাম, ওখানে বেশ বড় পার্টি করেছিলাম। আমাকে ফ্লোরে নিয়ে গিয়ে বললেন এই এদেরকে চেনেন? দেখলাম মাধবী মুখোপাধ্যায়, অনুভব গুপ্তা আর বিনতা রায়, এদের সাথে পাঠ করতে হবে। মানে ওরে বাবা, এ তো তিনজনকে ছোটোবেলা থেকে অভিনয় দেখতে দেখতে বড় হয়েছি, হাঁটু কাঁপছে শুনেই। বলে হাঁটুর কাঁপা দেখা যাবে না, বড় ঘেরে পায়ে 1940-এ জন্ম, বড় ঘেরে পাজামা প্যান্টালুন দিয়ে দেবো, দেখা যাবে না। এই বলে আবার মৃণালবাবু ছবিতে হলো। দেখেন নানা রকম, কিন্তু এটা আমি একটা কোথাও একটা লিখেছি, হারিয়ে ফেলেছি। 5 জন ডিরেক্টরের সঙ্গে কাজ করার নানা রকম মজার গল্প। আমোদিনী চরিত্রটা তো একদম অন্যরকম, একদম অন্যরকম, অসাধারণ, চিনতেই পারিনি তখন। আপনার নাটক দেখেছি আমি চিনতে পারিনি। এবং ওটাতে না ওই আমি যে পাঠটা করেছিলাম তাতে ওই অপর্ণার যে মেয়ে এখন যে বিখ্যাত কঙ্কনা, ওর প্রথম অভিনয়। হ্যাঁ জানি, ছোট্ট তখন, ছোট্ট, আমার তৃতীয় পক্ষের বউয়ের পাঠ করেছিল। খুব সুইট। আমি বলছি স্যার, এই যে ধরুন যখন যোছনবাবু সোনেক্স তৈরি করছেন, এই টেলিভিশনে কাজটা শুরু হয়েছে, তখন কি আপনারা আশঙ্কা করতে পেরেছিলেন যে পরবর্তীকালে এই সিরিয়ালটা থিয়েটারের একটা কোথাও একটা ক্ল্যাশ হতে পারে? না, এরকম ভাবতেই পারিনি। কিন্তু তাতে আমার মনে হয় যে এটাকে নিয়ে কোনো আপত্তি করা তো কোনো মানে না, এটা তো প্রযুক্তির ব্যাপার। মানে উনি না করলে অন্য কেউ করতো। টিভি আসায় তো থিয়েটারের থেকেও বেশি আক্রান্ত হয়েছে সিনেমা। ঠিক। আমরা যখন থিয়েটার করেছি তখন অনেক দিন পর্যন্ত সিনেমাই ছিল 1 নম্বর বিনোদন, নাটক ছিল 2 নম্বর, তারপরে অন্যান্য। টিভি আসার পরে টিভি হয়ে গেল 1 নম্বর, 2 নম্বরে সিনেমা, 3 নম্বরে থিয়েটার। এখন তো শোনা যাচ্ছে টিভি উঠে যাচ্ছে, এখন ইন্টারনেট এসে চলে গেছে। এখন ইন্টারনেট, এরপরে কোথায় চলে যাবে কে জানে। এখন তখন হাওয়া করবে, হাওয়াতে ফেলবে, এরকম হাত দিয়ে এরকম চিমনি ফিমনি বন্ধ হয় বাড়িতে, তাই তো বলছে, এরকম করবে, দেয়ালে সব ছবি দেখা যাবে। গাড়িতে যেতে গাড়ির সামনে চালিয়ে দেবে, শাহরুখ খান বাড়িতে এসে নিতে যাবে, এরকম কিছু একটা হবে। যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে। তখন হয়তো অভিনেতাও লাগবে না, মানে সবই এআই করে দেবে। হ্যাঁ, লাইভ হয়ে যাবে সবই। কি বলো তোমরা, লেজার সিস্টেমে এখন তো অলরেডি এআই করে দিচ্ছে স্যার, এআই করে দিচ্ছে। ফলে এটাকে তো ঠেকানো যাবে না। কিন্তু এটাও ঠিক যে সিনেমার থেকে থিয়েটারের সুবিধা ছিল এখানে যে একটা না একটা সময় যখন টিভিতে লোকে বুঝবে যে এই টিভি আর এটা থিয়েটার, তখন সে থিয়েটারে ফিরে আসবেই লাইভ বলে। তাই হয়েছে। এখন আবার তুমি দেখবে কলকাতায় ভালো নাটক যেগুলো হয়তো শো কমে গেছে, কিন্তু লোক আবার থিয়েটারের কাছে আসছে একটা কিছুই দেখতে। মানে এই প্রসঙ্গে আমি একটু অন্য কথা জ্যান্ত মানুষ তোমার সামনে মঞ্চে হাসছে, কাঁদছে, করছে, এবং তুমি জ্যান্ত বসে দেখছো, 1.5 হাতের দূরত্বে তুমি দেবশঙ্কর হালদারকে ধরে ফেলতে পারো, এই রোমাঞ্চ আর অন্য কোনোভাবে পাওয়া সম্ভব না 100 বার। এই প্রসঙ্গে আমি যাই স্যার, আপনার তো মোটামুটি আমি থিয়েটার ওয়ার্কশপের পুরোটা আপনি এখন শোনা গেল, আপনার সাথে সাথে এখন সুমিত্র কাজ করছে। তো থিয়েটার ওয়ার্কশপের নতুন জেনারেশনও মোটামুটি তৈরি। মানে এমন কি মনে হয় যে আপনি যখন কথা বলছি, সবারই তো এটা মনে হয় অনেকগুলো বড় দল তো বসে গেল, যে পরের জেনারেশন তৈরি না হলে তো দলটা সার্ভাইভ করে না। আমার মনে হয় যে থাকবে, দলটা কাজ করতে পারবে এখন যেখানে গেছে সেখান থেকে। তবে একটা দুঃখ তো আমাদের সবারই রয়ে গেল, সেটা হচ্ছে আমরা যেটা চেয়েছিলাম যে যদি থিয়েটারটা একটা পেশাদারি ভিত্তি পায়, যেখানে থিয়েটারটা করেই ওরা ওদের রুজি রোজগারটা জোগাড় করতে পারবে, ঠিক সেইটা হলো না। এখন হয়তো এমন হয়েছে যে কয়েকজন ইন্ডিভিজুয়াল অ্যাক্টর তারা অভিনয় করে, তাও খুব গুটি কয়েক, সামান্য কয়েকজন,
যারা শুধু অভিনয় করে, মঞ্চের অভিনয় করে যে টাকা পান তাই থেকে খেতে পারেন। কিন্তু পেশাদার অভিনয় বৃহস্পতি শনি রবিবারে যেরকম ছিল মাইনে করা আর্টিস্টরা, এবং তারা নিয়মিত টাকা পেত, ভালো মাইনে পেত তারা, সেই জিনিসটা আর ফিরিয়ে আনা গেল না। মানে সেটা তো থিয়েটারের দলরা একাও করতে পারে না, তাই তো। তার জন্য তো রাষ্ট্রের একটু সাহায্য দরকার ছিল। এই প্রসঙ্গে বলি স্যার, এই যে গ্রান্ট সিস্টেমটা, আমি অনেকদিন আগে আপনার কাছে একটা ইন্টারভিউ নিতে গেছিলাম আমার একটা ফেলোশিপের জন্য, আপনার মধ্যে মনে আছে, যে গ্রান্টের কি ইম্প্যাক্ট হলো আমাদের থিয়েটারে। এই যে ইন্ডিপেন্ডেন্ট হলাম না আমরা কেউই, আমাদের সবাইকেই থিয়েটার করে অন্য কিছু করতে হয় তবে থিয়েটারটা করতে পারি। এখানে গ্রান্ট এখন তো তার তো আরও সাংঘাতিক চেহারা জানেনই আপনারা আমার থেকে বেশি করে। তো এই যে, এবং তার পাশাপাশি বেশ কিছু দল, ইম্পর্টেন্ট দলের গ্রান্ট বন্ধ করে দিচ্ছে, যেটা আগে কখনো হয়নি, বিরুদ্ধে কথা বলার জন্য বা যে কোনো কারণে হোক। কিন্তু একটা আধা পেশাদারি, আমি এই যে 1,500 টাকার টিকিটের কথা বললাম, আমার কীরকম মনে হয় স্যার, গ্রান্ট না নিয়ে বরঞ্চ যদি এমন হয় যে আমাদের থিয়েটারের টাকাতেই বাঁচলো, মানে মাছের তেলে মাছ ভাজা হলো, টিকিটের দাম সেখানে যদি দর্শক আসে তো আসবে, তো এইটা টিকিটের দামটা বাড়িয়ে নিজেদের খরচা নিজেরা চালিয়ে, এই যে একটা অল্টারনেটিভ সিস্টেম, তার মধ্যে কতগুলো ভাইস ঢুকে গেছে। যেরকম আপনার একটা লেখাতে আপনি লিখেছেন যে স্টার কাস্ট, সো কল্ড স্টার কাস্ট, মানে দেবশঙ্কর হালদার স্টার হলেও সমস্যা নেই, উনি তো থিয়েটারের মানুষ, কিন্তু একটা সিরিয়ালের কেউ অমুক তো সুখ, তার সাথে জন্মের থিয়েটারের সম্পর্ক নেই, তাকে দিয়ে ছবি ব্যবহার করে, এই যে মানে কি বলবো, নিচতাই বলি, আমার তো তাই মনে হয়। এই যে একটা তৈরি হয়েছে না একটা অল্টারনেটিভ একটা ব্যবস্থা, এইটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন, কিভাবে দেখছেন স্যার? এটা তো মানে আমাদের যাতে কখনোই আমাদের পছন্দসই হতে পারে না। তবে আমার কীরকম মনে হয় যে গ্রান্ট সিস্টেমটা থিয়েটারে প্রভূত ক্ষতি করেছে, মানে ভালোর থেকে ক্ষতি করেছে বেশি। কারণ আমাদের সময় আমরা জানতাম 90-এর দশক পর্যন্ত যে আমার নাটকটা ভালো হতে হবে, এটা চলতে হবে, এর কলসো হতে হবে, তবে আমি পরের নাটকটা করতে পারবো। ফলে সেই নাটকটার জন্য আমি যে পরিশ্রম করতাম, যে এফোর্ট দিতাম, নিজের মধ্যে যেটুকু সেরা আছে সেটাকে বার করে আনার যে চেষ্টা করতাম, সেইটা তো হবে না যদি এমন হয় যে আমি একটা টাকা পাবোই বছরের শেষে, তার থেকে 5 বার 6 বার 10 বার যাহাটা অভিনয় করলে আমি আবার এটা অ্যাপ্লাই করলে আবার টাকা পেয়ে যাব। এই যে নিরাপত্তা, এটা ক্ষতি করেছে। এবং এইটা যদি আজকে বন্ধ হয়ে যায় তাহলে থিয়েটারের ভালো ছাড়া খারাপ হবে না, ভালো হবে। এই কারণে আমি আমার দলকেও বলি যে বন্ধ হয়ে গেলে যখন তোরা দেখবি যে করা যাচ্ছে না, তখন কলকাতায় যদি ধরা যাক 20টা কি 25টা দল কি 30টা দল বন্ধ হয়ে গেল, তারপর বুঝতে হবে যে বন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। ঠিক, ওদের ক্ষমতা নেই, ওদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিল। এইবার যারা পারবে তারা লড়ে নাও। তবে আমার নিজের ধারণা যেটা নিয়ে বেশি দিন দুঃখ করতে হবে না, কারণ মোদির সরকার যে পথে চলেছে তাতে ওরা সাবসিডিতে বিশ্বাস করে না। এইখানে নাটকের সাবসিডি তুলছে না কারণ এত কম টাকা দেয়, কোনো পার্সেন্টেজই আসে না, সারা ভারতবর্ষের বাজেটে পার্সেন্টেজই আসে না, বাজেটে তো থাকেই না, ওরা চিন্তাও করে না। তাছাড়া জানে যে এর রতন থিয়াম, এদের রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, ওই এরা প্রসন্না, এরকম কিছু কিছু লোক আছে সারা ভারতবর্ষে ছড়িয়ে, শুধু বন্ধ করলে সারা ভারতবর্ষ জুড়ে একটা ভয়েস রেজ করবে, মিডিয়া কি দরকার হচ্ছে, কিন্তু পারলেই বন্ধ করে দেবে। এটাও ঠিক, বন্ধ করে দিলে আমার মনে হয়। এবং শর্ত দিচ্ছে তো, এই তো গতবার যেটা করলো, মানে ঘৃণ্য আর কিছু। এরপর তো তোমার প্রোডাকশন স্ক্রিপ্টও বলতে পারে যে করার আগে পাঠাও, আমরা দেখে দিই। ফলে এটা একটা খুব বাজে। কিন্তু তার কি অল্টারনেটিভটা কি হতে পারে, যে এইরকম অল্টারনেটিভ হতে পারে দুটো। একটা হতে পারে যেটা আমি অনেকদিন আগে ব্রাত্যকে বলেছিলাম, যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যেরকম ওরা করেছে, ওটা তো বলতে গেলে হিন্দি স্কুল অফ ড্রামা হয়ে গেছে, ন্যাশনাল হয়নি। সত্যি তাই। যদি ন্যাশনাল হতো তাহলে তো কলকাতা থেকে অরুণবাবু বা বিহারবাবুরা ডাক পান না ওখানে প্রোডাকশন করার জন্য, আর হিন্দি ভাষা 4 নম্বর 6 নম্বর ডিরেক্টররা কাজ করে ক্লাস করার জন্য, আমাদের ডাকে না, ডাকে অমুককে। তো একবার ডেকেছে সবাইকে, কিন্তু ওই ডেকে টাচ করে সুমনকে দিয়ে একটা প্রোডাকশন করালো। তোরা এখানে কেন এমন একটা থিয়েটার করতে পারবি না, বা থিয়েটার ইনস্টিটিউট যেটা তোদের রাজ্যের এতে হবে, কিন্তু নিরপেক্ষভাবে একটা অভিনেতাদের একটা গোষ্ঠী হবে, তাদের হাতে দেওয়া হবে। এইটাতে সমস্ত পলিটিক্যাল পাওয়ারের আপত্তি, তারা কখনো করবে না। চেষ্টা করেছিল, বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলেছিলাম যে আপনি খালি রবীন্দ্র সদনটা স্টেট থিয়েটার করে উৎপল দত্তকে তার ডিরেক্টর অ্যাপয়েন্ট করুন। আপনি উৎপল দত্তকে বলুন যে তুমি
তোমার বম্বে বাংলা শুটিং ফুটিং মিলিয়ে কত টাকা তোমার লাগে, তখনকার দিনে ধরুন 25,000 30,000 টাকা আয় করেন, ওটা আমরা দিয়ে দেবো আপনাকে। আর আপনি দ্বিজেন বন্দ্যোপাধ্যায় থেকে এ পর্যন্ত যত অ্যাক্টার যাকে ইচ্ছে নিতে পারবেন, আপনার প্রোডাকশনের খরচা আমি দেবো। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে 1 বছর বাদে নিউ ইয়র্ক থেকে টোকিও থেকে লোক কলকাতায় নাটক দেখতে আসবে। তারা জানবে যেখানে ন্যাশনাল থিয়েটার উৎপল দত্তের নাটক হয়, এরকম ক্ষমতা ওনার আছে, এখনও ওনাকে ব্যবহার করুন। উনি বললেন আমি পার্টিকে বিশ্বাস করাতে পারবো না, বিশ্বাস করাতে পারবো না। কেন? কেন বলছেন? আপনাদের হাতে একবার গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া আমার ক্ষমতা নেই। বলছে প্রতাপ মেমোরিয়াল ধরুন আপনারা একবার যে আমরা গিয়েছিলাম চাইতে, বলে আমি দিলাম, তারপরে বের করতে গেলাম, তখন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অশোক মুখোপাধ্যায়, বৃহৎ চক্রবর্তী ফুটপাতে বসে বললো আমার সরকারের ক্ষমতা নেই, তুলবো। ফলে ওই যে টোটাল কন্ট্রোল থাকবে না, এবং ওই হলে একবার ঢুকলে আপনারা কী নাটক করবেন, সিপিএমকে আক্রমণ করবেন কিনা তার কে জানে। এই গ্যারান্টি কেউ আর্টিস্টদের বিশ্বাস করে না। তার মানে তাহলে কি হলো স্যার? আমি বলছি তাহলে তো সেই হাতে রইলো পেন্সিল। হাতে রইলো পেন্সিল, হাতে রইলো পেন্সিল। মানে বামপন্থীরাই যদি এই কথা বলে, আপনারা সারা জীবন আমাদের গ্রুপ থিয়েটার আন্দোলন বামপন্থীদের আমার কিন্তু এখনো মনে হয় যদি একটা কোনো দল, একটা কোনো কলকাতা শহরের একটা কোনো, কিন্তু সে নেই, তো সরকারি হলগুলো তো আর দেবে না, আর নন গভর্নমেন্ট হলগুলোকে নেওয়াও যাবে না, ওরকম একটা কিছু নিয়ে একটা কোনো প্রজেক্ট করে আমাকে 2-3টে দল মিলেও করতে পারতো। যেমন ধরো প্রফেশনাল থিয়েটারে যখন স্বর্ণযুগ চলেছে, তার মাঝখানে দাঁড়িয়ে একবার 1957 থেকে 67 উৎপল দত্ত মিনার্ভা চালিয়েছেন, এবং তখন চারপাশে নাটক হচ্ছে উল্কা, রংমহলে, স্টারে, শ্যামলী আর অমুক আর তমুক, তার মাঝখান দিয়ে উনি অঙ্গার, ফেরারি ফৌজ, মানুষের অধিকারে, তীর, না ব্যারিকেডটা পরে, ব্যারিকেডটা ট্রেনে তলোয়ারটা পরে ছেড়ে দেওয়া। এবং উনি যখন 67 সালে বেরিয়ে এলেন, কেন যে ছাড়তে বাধ্য হলেন, কি হলো সিপিএমের সঙ্গে, প্রমোদ দাশগুপ্তর কি ফতোয়া, সবই গল্প হয়ে আছে, ডকুমেন্ট নেই। তার 2 বছরের বাদে, ওনার বয়স ছিল 29, এবার আরেকটি 36-37 বছরের ছেলে সে রঙ্গনা নিল, এবং নিয়ে 5 বছর নান্দিকার রঙ্গনা চালালো। তখন ওখানে চৌরঙ্গি এইসব নাটক হয়, তার মাঝখানে তারা ব্রেকটের নাটক করে, ভালো মানুষ করে, 3 পয়সার পালা করে, নটি বিনোদিনী করে চালালো 5 বছর। আবার তাদের হাত থেকে হলটা কেড়ে নিল হলের মালিক। কেন কেড়ে নিল আবার আমরা জানি না, কিন্তু পরবর্তী জমানায় কেউ তো এসে জানতে চাইবে, কোনো মেঘনাথ ভট্টাচার্য হোক, কোনো সুমন মুখোপাধ্যায় হোক, কোনো তারপরের কোনো ছেলেরা হোক, সৌরভ পালজি হোক, যে আমি একটা হল নিয়ে পেশাদার থিয়েটার করব, কী কারণে আগেরগুলো বন্ধ হলো। কিন্তু আমার মনে হয় এখনও পসিবিলিটি আছে, যদি একটা যৌথ মোর্চা একটা কোনো হলকে ঘিরে একটা কোথাও একটা নিয়মিত স্থায়ী পেশাদার অভিনয়ের একটা ভিত্তি গড়ে তোলার চেষ্টা করতে পারে। সেটা একটা, তবে এটা খুবই হ্যাঁ, সেই সমুদ্র দ্বীপের মতো হবে একটা কল্পনার আর সরকারের উপরে ভরসা করে কোনো লাভ নেই স্যার, করলে আমাদের থিয়েটারের লোকেদেরকেই করতে হবে। মানে এরকম বলবে বামপন্থীরাই যদি এরকম হয়ে থাকে, তাহলে আর কেউ কিছু করবে বলে আমার তো কোনো ভরসা নেই। স্যার আপনার বাড়ির কথা একটু বলুন, বাবা মা কাকিমা। আমার বাবা একজন সরকারি অফিসের কেরানি বলা যায় সেরকমই ছিলেন, রেলওয়েজে কাজ করতেন। মা যেরকম গৃহবধূ তখনকার দিনে হয়, কিন্তু ওরা দুজনেই এই জীবনের এই যে অন্য দিকগুলো, থিয়েটার, সাহিত্য, আর মাকে দেখেছি প্রচুর বই পড়তে, খবরের কাগজ মন দিয়ে পড়তে। এমনকি বাবার আমি কবিতাও পুরনো খুঁজে পেয়েছি, লিখেছেন কলেজে পড়ার সময়, কোন বাঙালি না লেখে। কিন্তু আমি যখন লেখাপড়া করে বড় হতে আরম্ভ করেছি, তখন আমার জীবনটা যখন দেখা যাচ্ছে যে ঠিক চেনা গণ্ডিতে যেতে চাইছে না, তখন আমার বাবা আমার অল্প বয়সে মারা যান। এবং মা সবসময় আমাকে সাপোর্ট করেছেন, এবং বিনা দ্বিধায়, যে আমি চাকরির বাইরে, তখনকার দিনে ইংরেজির মাস্টারমশাইরা সন্ধেবেলা টিউশনি করলে তাদের আমার সব বন্ধুদের কলকাতায় 2টো করে ফ্ল্যাট, একটা করে বাড়ি হবেই, মানে কিছু না করলেও হবে। সাউথ পয়েন্টও পড়িয়েছেন আপনি? আমি সাউথ পয়েন্টও পড়িয়েছি। ফলে আমি সেটা দিয়ে ভাল লাগে না, আমি যে ঘরের খেয়ে বন্যমোষ তাড়াবার জন্যে থিয়েটারের দিকে চলে গেলাম। এটা অনেক সময় বাড়িতে বিধবা মা, তার স্বামী মারা গেছে অনেকদিন আগে, ছেলেই একমাত্র, তখন তো আমার বিয়ে টিয়ে কিছু হয়নি, কিন্তু সেই অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে মা কখনো বিন্দুমাত্র দ্বিধা করেননি এবং সাপোর্ট করেছেন। আর আমি যে শোভাবাজার পাড়ায় যে ফ্ল্যাট বাড়ির কথা
বলছিলাম তোমাদের গোড়ার দিকে, সেইখানে আমরা যাদের সঙ্গে থাকতাম তাতে আমার বৌদি, দাদারা ছিলেন পলিটিক্যাল মানে কমিউনিস্ট পার্টির নেতা, বৌদি হয়েছিলেন এলেন প্রীতি সরকার, রাজশাহীর লোক। তিনি যদুনাথ আচার্য যদুনাথ সরকারের সম্পর্কে নাতনি হন, এখন প্রয়াত অনেকদিন আগেই। তিনি আইপিটিএতে গান করে খুব বিখ্যাত হয়েছিলেন এবং অনেক গান তার, দেবব্রত বিশ্বাসের সঙ্গে তার অবাক পৃথিবী তখন খুব নাম করে, রবীন্দ্রসঙ্গীতও গাইতেন। তো ওর সূত্রে আমাদের বাড়িতে গানের লোকেরা অনেক এসছে, আমরা দেখেছি। যেমন নির্মলেন্দু লাহিড়ীকে দেখেছি আসতে, বৌদির সঙ্গে গান তুলতেন। জর্জ দা, দেবব্রত বিশ্বাস এসছেন, বৌদির সঙ্গে প্রোগ্রাম করতে যাবেন, গাড়িতে তুলে নিয়ে গেছেন। ওরই পিস্তুত বোন ছিলেন রেবা রায়চৌধুরী, যে রেবা রায়চৌধুরী সজল রায়চৌধুরী আইপিটিএর বড় নেতা। আর রেবাদির দাদা বিনয় রায় হচ্ছেন আইপিটিএর প্রধান সংগঠকদের মধ্যে একজন, একদম গোড়ার দিকে। এই একটা পরিমণ্ডল আমার সামনে ছিল। তার পাশাপাশি আবার আমার দাদা কালী ব্যানার্জি, তখন আমাদের খুব অল্প বয়স থেকে উনি থিয়েটার করছেন। তখন দাদা দলিল দেখেছিলেন, আমি বিসর্জন, দলিলদা খুব ভালো করেছিলেন কালীদা। কিন্তু এরপরে উনি ছবিতে চান্স পেলেন এবং বরযাত্রী করে হিট করে তারপর সিনেমাতে বড় স্টার হয়ে গেলেন। ফলে তিনি আমার সামনে আরেকজন ম্যাটিনি আইডল। হ্যাঁ, আপনি তখন আইপিটিএ যোগ দেননি স্যার? না, আমি আইপিটি, নান্দিঘাট যখন প্রথম তৈরি হয় তখন আইপিটি এর ব্রাঞ্চ ছিল, কিন্তু অল্পদিন বাদে অজিতেশ বেরিয়ে আসেন, আমি ডাইরেক্টলি আইপিটি করিনি। আর এর সঙ্গে সঙ্গে যোগ হলো যে আমাদের দাদাদের সূত্রে কমিউনিস্ট পার্টির বিশ্বনাথ মুখুজ্জে, গীতা মুখার্জি, আমি গীতা মুখার্জির লক্ষ্মী পুজোর রাত্রিরে আমাদের বাড়িতে আমার মায়ের হাতের পায়েস খেতে এসছেন, গীতা মুখার্জির আবৃত্তি শুনেছি, বিশ্বনাথ মুখুজ্জি, সোমনাথ লাহিড়ী, এদের সব দেখেছি বড় বড়। তখন সিপিআই সিপিএম তো ছিল না, একটাই কমিউনিস্ট পার্টি। আর পরবর্তীকালে আমার সঙ্গে জ্যোতিপ্রসাদ চট্টোপাধ্যায়, সিপিআইয়ের নেতা, বুদ্ধদেবের জামাইবাবু, মালবিকার, ও আমার বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু। তারপরে গুরুদাস দাশগুপ্তের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। এই করে একটা পলিটিক্যাল প্রভাবও ছিল। এই আবহাওয়ার মধ্যে বড় হয়েছি এবং যখন প্রেসিডেন্সি কলেজে পড়ছি তখনও আমাদের সামনে শ্রমিক বন্দ্যোপাধ্যায়, পল্লব সেনগুপ্ত, সব ব্রিলিয়েন্ট ছাত্র, কিন্তু সব বামপন্থী। এই বামপন্থী রাজনীতির একটা আবহাওয়া এবং বামপন্থী সংস্কৃতির একটা আবহাওয়া, এটা মধ্যে বড় হয়েছে। আপনি কি সরাসরি কখনো রাজনীতি করেছেন? না, সরাসরি কখনো করেননি। তারপরে যখন অজিতের সঙ্গে দেখা হয়ে আমি থিয়েটারে গেলাম, এটা মনে হলো যেন আকস্মিক, কিন্তু এখন আমি পেছন ফিরে তাকালে বুঝতে পারি যে আমার এই ছোটোবেলা থেকেই বড় হওয়ার মধ্যে একটা বীজ ছিল, যে এরকম একটা লোকের সঙ্গে দেখা হলে কখনো আমি এরকম কাজের দিকে চলে যেতে পারি, সেইটা ছিল। হ্যাঁ, কাকিমার সঙ্গে তখন ওই শোভাবাজারের যে বাড়ির কথা বলছিলাম, ওই বাড়িতে উনি ওদের পরিবারটা বাইরে, ওর বাবা স্টেশন মাস্টারি করতেন, ফলে ঘুরে ঘুরে বেড়াতো ওরা। ফলে ইরাকে পড়াশোনা করার জন্য ওর মামা বাড়িতে রেখে যায়, তাহলে নানা জায়গায় স্কুলে ছাড়িয়ে যাবে। এই মামা বাড়িতে যেখানে এলো সেটা আমাদের ফ্ল্যাট। সেই সূত্রে আমাদের প্রায়, আমি স্কুলের গণ্ডি তখন পেরিয়েছি, উনি পেরোননি, এইরকম সময় থেকে কিশোর প্রেম আলাপ হয়। এবং তারপরে মানে আমাদের আলাপ হওয়ার 8 বছর বাদে, মানে এখন আমি ভেবে দেখলে বুঝতে পারি 25 বছর 10 মাস বয়সে বিয়ে করছি, তার 7-8 বছর আগে ওর সঙ্গে দেখা হয়েছে। তার মানে তখন আমার কী বয়স আর কি। যাই হোক, সেটা যে এত বছর টিকেও গেছে, এই জানুয়ারি মাসে আমার দলেরও এবছর 60 বছর পূর্ণ হবে, আমার বিবাহেরও 60 বছর পূর্ণ হবে। অসাধারণ। এই যে আমি এই প্রসঙ্গে বলি, এই যে মায়ের কথা বলেন, মায়ের সাপোর্ট, কাকিমার সাপোর্ট এবং আপনার মেয়েদের সাপোর্ট তো পেয়েছেন। আমার স্ত্রী তো মানে কোনো সন্দেহই নেই যে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছেন আমাকে। তিনি অভিনেত্রীও নন, অভিনেত্রী নন, থিয়েটারের মানুষ নন, কিন্তু নেপথ্য থেকে থিয়েটারের। একসময় আমাদের রাজরক্তের পুরো কস্টিউম আমার বাড়িতে কাচা হতো, অনেক কস্টিউম ছিল, আমাদের কাচিয়ে প্রত্যেকটা শোতে নিয়ে যাওয়া অনেক সময় সময়ও থাকতো না। উনি কেচে ইস্ত্রি, অনেক সময় নিজে ইস্ত্রিও করেছেন, নাহলে ইস্ত্রি করিয়ে রেডি করে শোয়ের পর শো দিয়েছেন। এবং সব সময় থিয়েটার উৎসবের সমস্ত কাজের পেছনে, আমার সমস্ত কাজের পেছনে যে পিছুটানটা যে কোনো স্ত্রী তৈরি করতে পারেন, করেননি, অথচ কখনো থিয়েটার উৎসবের কাজে ইন্টারফিয়ারও করেননি, থিয়েটার উৎসবের মধ্যে যাননি। আমি তো ডিরেক্টর হওয়ার পর এও বলেছিলাম যে তুমি আমার গ্রিন রুমে আর ঢুকবে না, মানে ডিরেক্টরের স্ত্রীদের গ্রিন রুমে ঢুকবে। আর আপনার মেয়েরা, তারা থিয়েটার করতে চায়? মেয়েরা, আমার ছোট মেয়ে এখানে থাকলে বোধহয় করতো, জানো, ভ্রমর। ও তো খুব অল্প বয়সে
খুব ব্রিলিয়েন্ট ছাত্রী ছিল আইএসআইয়ের, বিদেশে চলে যায়, তারপর অনেক ইউনিভার্সিটিতে পড়িয়ে এখন আমেরিকার একটা আইভি লিগ ইউনিভার্সিটি, মানে আমেরিকার 5টা টপ ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে ইয়েল, হ্যাঁ শুনেছি। স্ট্যানফোর্ড বা ইয়ের মতোই, প্রিন্সটনের মতো একটা বিশাল ইউনিভার্সিটি। তো সেইখানে এখন পড়াচ্ছে, মানে বায়োস্ট্যাটিস্টিক্সের এখন চেয়ার সেখানে। তা ও ও ও থাকলে করতো বোধ হয়, কারণ ও স্কুল জীবন থেকে নাটক করছিল। আচ্ছা, ওদের একটা স্কুলের কি কম্পিটিশানে আমার নীলকণ্ঠ দেখতে গিয়েছিল, নীলকণ্ঠ এসে বললো, আরে মশাই একটা মেয়ে খুব ভালো অ্যাক্টিং করলো, পরে শুনলো আপনার মেয়ে। কিন্তু ও হয়তো করতো, কিন্তু ও চলে গেল। আর বড় মেয়ের এইসব ব্যাপারে মানে অভিনয় করে, নাটক দেখে প্রচুর, মাঝে মাঝে লেখেও নিজস্ব ফেসবুকের নাটক নিয়ে লেখে টেখে। আর নাতি নাতনিরা? নাতনি তো বিদেশেই বড় হয়েছে, নাতনির তো এর সঙ্গে সম্পর্ক নেই। নাতিও নাটকের দর্শক, এখন পিএইচডি করছে, নাটক নিয়েই করছে। ও তাই? কিন্তু ওই উত্তরাধিকারের কোনো গল্প না, নেই। উত্তরাধিকারের কোনো গল্প নেই। সেটাই জানতে চাইছিলাম। স্যার, যে রাজনৈতিক আদর্শ নিয়ে আমাদের গ্রুপ থিয়েটারের চর্চা শুরু, গণনাট্য, নবনাট্য ইত্যাদি করে আমাদের যে গ্রুপ থিয়েটার, তো আপনি কি মনে করছেন 2025-এ আদৌ এটা এক্সিস্ট করে, নাকি এর নামটা আছে, ফরম্যাটটা পাল্টে গেছে? না, আমার আমার নিজের মনে হয় যে রাজনীতিটা আমাদের কাছে যেরকম করে এসেছিল থিয়েটার করার সময়, যে জোরালো একটা প্রশ্ন নিয়ে এসেছিল, সেটা নেই। মানে আমাদের সময় থিয়েটারের দুটো প্রধান, মানে থিওরিটিক্যালি বলতে গেলে দুটো প্রধান স্টান্স, অবস্থান ছিল সৌম্যমিত্রের, উৎপল দত্তের। সৌম্যমিত্র বলছেন ভালো থিয়েটার ভালো করে করতে হবে, এটা হচ্ছে থিয়েটারের কাজ। উৎপলদা বলছেন যে নাটকে রাজনীতি ভুল, তা সবই ভুল, মানে একদম উল্টো দিকে পেন্ডুলাম চলে গেছে। আমাদের চিরকালই মনে হয়েছে আমরা উপকৃত হয়েছি এই দুজন মহান পুরুষের তর্ক বিতর্কবাদ প্রতিবাদের মধ্যে দুরকম থিয়েটার দেখতে দেখতে আমরা বড় অজিতেশ বাবু হয়েছি। কি বলতেন? কিন্তু আমাদের মনে অজিতেশের চেলা, অজিতেশ যা বলতেন আমরাও তাই ভেবেছি, যে জীবনে যতটুকু রাজনীতি থাকবে তাকে আমি বাদ দেবো না, সেখানে আমার কোনো গোয়ার্তুমি নেই। কিন্তু রাজনীতি যেখানে আমার গল্পের মধ্যে নেই, তাকে গায়ের জোরে ঢোকাতেই হবে, কারণ এটা আমার একটা প্রোগ্রাম, এটা আমি বিশ্বাস করি না। ফলে অ্যাজ পলিটিক্স কামস ইন লাইফ, সো ইট কামস ইন থিয়েটার। এটা গায়ের জোরে ঢোকাবে না, এটাকে আবার এড়িয়েও থাকবে না। আমি এটাকে ফেস করবো অন্য সব সমস্যার মতো করি। এবং আমার প্রত্যেকটা ব্যক্তিগত সমস্যার সঙ্গে যে রাজনীতি জড়িয়ে আছে, এতে তো কোনো সন্দেহ নেই। শামসুর রহমানের বিখ্যাত কবিতা আছে যে আমাদের চুম্বনের মাঝখানে এসে পড়ে দুর্ভিক্ষের ছায়া। মানে ঢাকার মাঠে বলছেন যুবক যুবতী চুমু খেতে যাবে, তার মাঝখানে ভিক্ষের হাত আসছে। মানে কোথাও তো নিরালা বা ব্যক্তিগত বলে কিছু নেই, সব কিছুর মধ্যেই রাজনীতি আছে, সেটা সেরকম করে দেখতে হবে। কিন্তু এখন তারপর ক্রমাগত যেতে যেতে দিন যেতে যেতে এমন জায়গায় ক্রমশ চলে এলো, যখন 90-এর দশকের শেষে একটা বড় ঘটনা ঘটলো, যখন ব্রাত্য উইঙ্কল টুইঙ্কল লিখলো, যেটা হলো দেখা গেল যে এর আগে পর্যন্ত আমাদের থিয়েটারগুলো সব বামপন্থী ছিল, বামপন্থী সরকারের সঙ্গে তার খানিকটা নাড়ি বাঁধা ছিল, এবং সরকার ক্ষমতায় আসার পরে তার জোরও কমে গেছিলো, কারণ এখন তার প্রতিবাদ করার কিছু নেই, বামপন্থীরা তো সরকারে বা কী প্রতিবাদ করবি কর, পৃথিবীতে কিছুই পাল্টায়নি। এইবার যখন ব্রাত্যরা এসে ওই নাটক করলো, তখন দেখা গেল যে পশ্চিমবাংলায় বসে সিপিএমের জামানায় বামপন্থী বিরোধী একটা থিয়েটারও তার নিজস্ব রাজনৈতিক জোর নিয়ে এলো, অনেক সমর্থনও পেল। এরপরে রুদ্ধসঙ্গীতেও তাই হলো, ব্রাত্যজনের রুদ্ধসঙ্গীতে। তাই থেকে বোঝা গেল যে অন্যরকম একটা, কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি ফর তৃণমূল, আনফর্চুনেটলি ফর থিয়েটার, এরপরেই তৃণমূল ক্ষমতায় এসে গেল 2011-এ, এবং ব্রাত্যর কাছে ওইভাবে তীব্রভাবে থিয়েটার করা ব্যাপারটা সরে গেল একটু। আমি আমার ইন্টারভিউতে ব্রাত্যর কথা বলছি, কারণ আমাদের সময়ের একজন খুব গুরুত্বপূর্ণ নাটকের মানুষ সে। তার ফলে ওই প্রশ্নটা চলে গেল। ইতিমধ্যে ব্রাত্য নিজেই আবার একটা তত্ত্ব আনলো যে ওইসব গ্রুপ থিয়েটার হেন তেন ওইসব আর চলবে না, কোনো পারিবারিক শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হয়ে দিন পাল্টে গেছে। কোম্পানি থিয়েটার মানে একটা প্ল্যাটফর্ম হবে, যেখান থেকে ইচ্ছে আমি অ্যাক্টর নিয়ে আসবো, যেখান থেকে ইচ্ছে ডিরেক্টর আনবো, করবো। কিন্তু এইটাও হাতে কলমে করে দীর্ঘদিন চর্চা করার জন্য আর ব্রাত্যকে পাওয়া গেল না, কারণ ওর রাজনৈতিক প্রোগ্রাম বা কাজকর্ম এজেন্ডা অনেক বেশি ওকে ভারাক্রান্ত করে ফেললো। হয়তো এখন শোনা যাচ্ছে অনেকদিন বাদে আবার করবে। এর পাল্টা আবার দেখলাম যে তীর্থঙ্কর পাল্টায় লিখলো কোম্পানি। তার ফলে এখন হচ্ছে যে থিয়েটার কি, কেন, কাদের জন্য, তার কি চরিত্র হবে, সব পাল্টে গেছে।
আমাদের সময় একটা নাটক ভালো হলে আপনা থেকেই দর্শক সেটাকে 100, 200, 300 নাইট পার করে দিচ্ছে। আর এখন একটা দল 25টা শো করতে পারে না, এবং যে বিপ্লব একটা নাটক করলো দায় আমাদেরও, এত অসাধারণ কাজ, কটা শো করলো। তাই তো, এখন তো মনে হয় এরা প্রোগ্রামই করে যে 10টা 15টা 1 20টা শো বছরের আয়ু, করবো। 1 বছর আয়ু, 1 বছরের আয়ু, 15টা শো করলাম, 10টা নিজেদের শো, 10টা কল শো, বন্ধ। একদম ছকে বাঁধা। তাহলে এটা 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 কীরকম প্রগতি হলো? এই নাটকগুলোর ছাপ এখন চাকভাঙা মধু বা জগন্নাথ এদের কথা বাদই দিলাম, অন্যান্য যেসব নাটক নিলাম নিলাম কতকাল চলেছে, সাজানা বাগান বাদ দিলাম, কিন্তু গল্পে হেকিম সাহেব কতদিন চলেছে, আমাদের নরক গুলজার কতদিন চলেছে, বেলা বেলার গল্প কতদিন, এখন এইগুলো দীর্ঘদিন ধরে চলার ফলে সমাজে নানা স্তরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, 100 বার। সেটা আর এখন হচ্ছে না। আর তুমি যে বলছিলে 1000, 1500 টাকা টিকিটে কিছু লোক যারা এই ব্র্যান্ড ভ্যালু দেখে আসে, কিছু ডিরেক্টরের নাম চুজ করেছে, তারা শুনতে পেয়েছে, মিডিয়া বলেছে, কিছু অভিনেতার নাম শুনতে পেয়েছে, দেখছে। কিন্তু আমাদের সময় তো এরকম অনেক হেলদি ছিল। নীলকণ্ঠের দল থেকে বেরিয়ে গিয়ে দেবাশিস আর দ্বিজেন দল করলো, শূদ্রক কেউ জানেও না, অমিতাক্ষর করলো, কেউ চেনে না ওদের, মুখে মুখে রটে গেল অমিতাক্ষর দারুণ হয়েছে, ওরা 100টা শো পার করে দিল। আমার মনে আছে যখন গন্তব্য করি আমরা, হ্যাঁ, প্রথম শোয়ের পরে দ্বিতীয় শোতে আপনি পুরো থিয়েটার ওয়ার্কশপকে প্রায় নিয়ে এসেছিলেন নাটকটা আমরা দেখার অনেক জন্য। দেখতে যেতাম, আমরা এইরকম একটা পরিবেশ আমরা এটা দেখেছি। এরকম একটা ছিল যে আমরা এখন তো গ্রুপ এক্সিস্ট করে স্যার, এখন গ্রুপ এক্সিস্ট মানে করে সবাই না, তো সব দলে তার কাজ ফলে করছে। পলিটিক্যাল প্রশ্নটা ওই রকম উঠে গেছে প্রায়, মানে এখন তৃণমূলীরাও যে কখনো তৃণমূলের প্রচারের জন্য নাটক করছে তাও দেখি না, সিপিএমও সিপিএমের প্রচারের জন্য করে না, কিন্তু কী যে করে, কীভাবে রাজনীতি ভবিষ্যৎটা আসে। কিভাবে দেখছেন আপনি স্যার? হ্যাঁ, এই যে ভীষণ একটা জঘন্য পরিবেশ হয়ে গেছে, ভবিষ্যৎটা কি দেখছেন? আমাদের তো আর কাজ ফাজ করতে আমরা ভবিষ্যৎ করতে তো পারবো না। চিরকালই, বাংলায় তো বলে ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ তো খুব ভালো বলে না, কিন্তু হ্যাঁ এখান থেকে আরে বেরোবার পথ তো কোথাও পেতে হবে, কিন্তু কি করে পাবে? মানে গোটা পৃথিবী জুড়ে এই যে ট্রাম্পের অভ্যুত্থান, এই যে ভারতবর্ষে মোদির এত বিশাল জয় জয়কার, এমনকি বিহারে পর্যন্ত যেটুকু মনে হয়েছিল যে কী জানি কী হবে, হতেও বা পারে, কিছু হলো না, ঝড়ের মতো ভাসিয়ে নিয়ে গেল মোদি অমিত শাহ। অর্থাৎ একটা দক্ষিণপন্থী কনজারভেটিভ একটা ভাবনা চিন্তার জগৎ, এবং সেটা বেসিক্যালি যেমন আমেরিকানদের, হোয়াইট আমেরিকানদের প্রতিবাদে ট্রাম্প উঠে এলো, আর কালো চাইনা, আর ইহুদি চাইনা, আর ইন্ডিয়ান চাইনা, যা আমেরিকা ফর দ্য আমেরিকানস, তেমনি এবার ভারতবর্ষ ফর দ্য হিন্দুজ, হিন্দুস্তান ফর দ্য হিন্দুজ, এই ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই যে সংকীর্ণ আদর্শের ওপর দাঁড়িয়ে পোলারাইজেশনের যে পৃথিবী, সেটা আমাদের দেখা গণতান্ত্রিক উদারপন্থীর পৃথিবীর থেকে এত আলাদা। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি সত্যজিৎ রায় কি এমনকি জওহরলাল নেহরু পর্যন্ত যে আবহাওয়াতে আমরা বড় হয়েছি, যে আমরা কিছু, আমাদের আর কিছু বলার নেই, আমরা প্রায় নির্বাসনে আছি আর কি। তা এখন তাহলে কি বাদল বাবুর পথটা কি সঠিক মনে হয় স্যার? মানে এই সমস্ত বড়, মানে এইটা করে এইটা তো দেখো, বাদলবাবু তো কীরকম করে নাটকটা করবেন সেইটা বলেছিলেন থার্ড থিয়েটারে, কিন্তু নাটকের চরিত্র কী হবে, নাটকের গঠন কী হবে, সেটা উনি তার কোন নাটকের মধ্যে দিয়ে অনেক প্রশ্ন ওর মতো করে এনেছেন। কিন্তু আজকে তো ভারতের সুখপাঠ্য ইতিহাস কিংবা ভোমা, বা অন্য যেসব ওর বিখ্যাত নাটকগুলো, স্পার্টাকাস, আমি বলছি ফর্মটা, আমি বলছি যদি এই গ্র্যান্ড কিন্তু সিস্টেম, ফর্মটার মধ্যে একটা চ্যালেঞ্জ আবার এসেছে। আমি আমার দলের ছেলেদেরও বলি যে এত হাজার হাজার টাকা দিয়ে হল নিয়ে, এত বিজ্ঞাপন দিয়ে এক রাত্রির অভিনয় করার জন্য 50,000 টাকা খরচা করার বদলে আবার যদি তোরা ছোটো ছোটো ইউনিট তৈরি করতে পারিস, এবং সেইগুলো নানা জায়গায় মোবাইল হয় ছড়িয়ে পড়ে, তাহলে একটা থিয়েটারের জায়গা বেরোতে পারে। একটা খুব পজিটিভ ঘটনা ঘটেছে, সেটাই আমাদের খানিকটা অতিমারির সময়, প্যান্ডেমিকের সময়, মফস্বলের অনেকগুলো শহরে ছোট ছোট ছোটো ছোটো দলগুলো নিজেদের থিয়েটার ঠিক সেন্টার ঠিক তৈরি করে। ঠিক, এটা আমারও মনে হয়। এবং এখন গোটা পশ্চিমবাংলায় কিন্তু থিয়েটার আর কলকাতার ওপর নির্ভরশীল নয়। হাবড়ায় তার থিয়েটার হয়, তার দর্শক আছে, কল্যাণীতে কিশোররা ওরা থিয়েটার করে, ওদের নিজেদের দর্শক তৈরি করেছে, নর্থ বেঙ্গলে করেছে, এই যে ছোটো 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 থিয়েটার সেন্টারগুলো, এরা মানে কলকাতা যদি বটগাছে গুঁড়িটা চলেও যায়, দেখা যায় না বটগাছে এইগুলো ঝুড়িগুলোই নেমে নেমে বটগাছ থেকে ধরে রেখেছে, এই একটা ব্যাপার ঘটেছে। 2 নম্বর একটা ব্যাপার ঘটেছে যেগুলো ভালোর দিক গত 10-15 বছরে, তার মধ্যে একটা হচ্ছে যে এই প্রশিক্ষণ সম্পর্কে একটা আগ্রহ বেড়েছে। এটা কিন্তু 80s
এই যখন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৈরি হলো তখন তাদের একটা ভালো কাজের মধ্যে একটা হচ্ছে এই প্রশিক্ষণের নেটওয়ার্কটা তৈরি করে। রুদ্রদা খুব প্রাথমিক স্তরে আমাদের উৎসাহ জুগিয়েছিলেন। তারপরে যারা প্রধান এটা রূপকারের মধ্যে কাজ করেন তার মধ্যে থিয়েটার অরুণবাবু, বিভাস, আমি, মোহিত আমরা ছিলাম। আর আমাদের পাশাপাশি ইন্দ্রনাথ বা সনকবাবু এরা খুব সাহায্য করেছেন তখন বামপন্থী সংগঠনের পক্ষ থেকে। এইটাতে পরবর্তীকালে দেখেছি অনেক ছেলে মেয়ে যারা কাজ করেছে তারা এই নেটওয়ার্ক থেকে উঠে এসছে। এখনকার তো অনেক অভিনেতা অভিনেত্রীরাও তাই। এখন এই নেটওয়ার্কের এটা এখনও চলছে, নতুন সরকারের আমলেও চলছে। অভিনয় যে শিখতে হয়, অভিনয় যে একটা বিজ্ঞান। আমি বাঙালি এবং কমিউনিস্ট তালিতে অ্যাক্টিং করতে পারবো এটা যে ঠিক নয়। আমি কবিতা লিখতে পারবো কারণ বাঙালি, তারপরে যদি বিএ পাস করে থাকি তো কোনো কথাই নেই। তারপরে আমি কমিউনিস্ট, ফলে আমার যদি গোঁপও খুলে যায়, পাটও ভুলে যাই, আমার অ্যাক্টিং করা আটকায় কে। হ্যাঁ, কিন্তু এটা যে একটা বিজ্ঞান, যে শিখতে এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এইটা একটা ভালো। শেষ যেটা আমার কাছে খুব ভালো ভালো ব্যাপার, সেটা জানি না কতদূর যাবে, সেটা হচ্ছে মেয়েদের ডিরেক্টর হিসেবে ইমার্জ করা। এটা একটু বলুন স্যার। এইটা আমাদের যুগে পর্যন্ত দেখো, মানে আগেকার যুগ তো ছেড়েই দিলাম, এমনকি গ্রুপ থিয়েটারের সবচেয়ে ভালো পিরিয়ডেও তৃপ্তি মিত্র, শোভা সেন থেকে আরম্ভ করে মায়া ঘোষ, কেয়া চক্রবর্তী পর্যন্ত অভিনেতা অভিনেত্রী। তৃপ্তি মিত্র বুড়ো বয়সে কিছু প্রোডাকশন করেছেন, কিন্তু ওর খ্যাতি অভিনেত্রী হিসেবে থাকবে না, অভিনেত্রী হিসেবে থাকবে। কিন্তু এই যে 80-র মাঝামাঝি এসে বলতে গেলে উষা এবং শ্যামলীর হাত ধরে, এবং এখানে উষাকে ভুলে যাওয়া চলবে না যে হিন্দি ভাষা থিয়েটার করেও কত বড় কাজও করে দিয়ে গেছে। এই যে এলো, তারপরে সোহাগ এলো, তারপরে জয়তী এলো, তারপরে সীমা এলো, সুরঞ্জনা এলো, তোমরা এসছো, তারপরে অবন্তী কাজ করছে এবং মফস্বলেও প্রচুর মেয়েরা দেখতে পাচ্ছি ডিরেক্টর। এইটাতে আলাদা করে মেয়েরা যে থিয়েটারে একটা ভূমিকায় চলে আসছে। এই যে ভদ্রা চলে গেল, তো ভদ্রা তো আখরের দলটাকে তো ওই দেখতো বলতে গেলে, এবং কত কাজও করেছে, শিল্পের কাজও কত করেছে, এবং প্রতিবাদের ক্ষেত্রে মেয়েদের ভূমিকাটাই সবথেকে ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, ওরা তো পুরুষদের থেকে আরো কম প্রিভিলেজ। অনেক পুরুষ খালি দারিদ্র্যের পয়েন্টে মার খায় হয়তো, কিন্তু মেয়েরা সামাজিক স্তরে যে মারগুলো খায় সেটা যদি থিয়েটারে বেরিয়ে আসতে থাকে, থিয়েটারে অন্য একটা জোর হয়। এরকম কতগুলো পজিটিভ ব্যাপারও ঘটেছে, মানে একেবারে সবটাই যে না তা বলছি না। আপনি নতুনদের কাজ দেখেন তো স্যার? নতুনদের কাজ হ্যাঁ দেখি, আমি তো যতটাই পারি থিয়েটার দেখি। অনেকেই তো খুব দুর্দান্ত কাজ করছে, দুর্দান্ত। বিপ্লবের কথা তুমি বললেই, মানে আমার ছাত্রতুল্য বলতে গেলে, মানে বিপ্লব তো ছাত্রই, এবং ওই শ্যামল ছিল আমাদের সঙ্গে, এরাও সব, শ্যামল কত ভালো ভালো নাটক করেছে। আমার দল থেকে লোকনাথ উঠে এসছে, এখন সে অভিনয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমার নিজের দলের সুমিত্র বন্দ্যোপাধ্যায় খুবই নাটক লিখছে। আরো ছোটদের কথা বলছি, আরো ছোটদের মধ্যে আমি কার নাটক, মানে সৌরভ বলুন বা অর্ণ বলুন, এদের সব। অর্ণ সৌরভ যিনি খুবই পাওয়ারফুল, খুবই। আমি সৌরভের ঘুম নেই এটা দেখতে পাইনি, শুনেছি খুব ভালো হয়েছে, করছে। তুর্নাও এখন ডিরেক্ট করছে, তো আর আগের যুগে তো অনেকেই আছে যারা। আপনি আপনার প্রিয় অভিনেতা এবং নাট্যকার এবং পরিচালকের নাম জানতে চাইবো, একজন করে বলতে হবে। আমি জানতে চাইবো যে আপনি কি বোঝেন ভালো অভিনয় বলতে বা ভালো থিয়েটার বলতে। আপনার কাছে কিছু এক কথায় বলা যায় স্যার? বাংলা থিয়েটারের ব্যাকগ্রাউন্ডে বলি, কারণ সারা পৃথিবী নিয়ে বললে আমরা বুঝতে পারবো না, বা পুরোনো পিরিয়ডটাও ছেড়ে দিই, শিশির ভাদুরী কি গিরিশ ঘোষ, আপনার কন্টেম্পোরারি বলুন না। আমি যাদের কাজ দেখেছি নিজের চোখে, তার মধ্যে ডিরেক্টর হিসেবে আমার সবচেয়ে পাওয়ারফুল লেগেছে উৎপল দত্তকে, তাঁর যুগে। আমাদের যুগে বিভাস চক্রবর্তী এবং অরুণ মুখোপাধ্যায়কে, এবং আমাদের পরের যুগে, তার পরের যুগে আমাদের এই সময়টা যখন কাজ করছে তখন সুমন মুখোপাধ্যায়কে। এখন খানিকটা পরিমাণে দেবেশ চট্টোপাধ্যায়েরও কয়েকটা কাজ খুব আউটস্ট্যান্ডিং এরা হচ্ছে। এবং নাট্যকারের মধ্যে ওই আগের পিরিয়ডটা 5 জন বড়, কাউকে বাদ দেওয়া যায় না। মানে বাদল সরকার, মানে বিজন ভট্টাচার্য প্রথম বলতে হয়, বিজন ভট্টাচার্য, বাদল সরকার, উৎপল দত্ত, মোহিত চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, এরা বাংলা নাটকের পঞ্চপাণ্ডব। এবং ওরা 5 জনে মিলে আন্তর্জাতিক লেভেলের নাটক লিখেছে। তার পরের যুগে চন্দন সেন বা দেবাশিস মজুমদার, বা তারও পরের যুগে উজ্জ্বল বা হর ভট্টাচার্য, কিন্তু ব্রাত্য ডেফিনেটলি এই যুগে সবচেয়ে পাওয়ারফুল নাট্যকার ছিল। আরও নাটক বলে ভালো হতো।
যেমন বাদলবাবু প্রসঙ্গে আমার দুঃখ যে বাদলবাবু থার্ড থিয়েটারে চলে গেলেন বলে উনি যে পাওয়ারফুল নাট্যকার, যে দিকটা পাগলা ঘোড়া কিংবা বাকি ইতিহাস কিংবা এবং ইন্দ্রজিৎ দেখলে যে সারা রাত্রির এসব দেখলে যেরকম মনে হয় সেই জিনিসটা হলো না, আর মানে ডেভেলপ করলো না। তিনি মাঝপথে ছেড়ে দিয়ে যেখানে চলে গেলেন সেখানে স্ক্রিপ্টের অত দাম নেই, সত্যি তাই। তাতে থার্ড থিয়েটার ইত্যাদি আন্দোলনে ভালো হলো জানি না, তা আমরা একজন খুব বড় নাট্যকারকে মাঝপথে হারালাম। আর এই গেল। আর অভিনেতা বলতে আমি উৎপল দত্ত, শম্ভু মিত্র তো বটেই, মজিতের বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দুর্দান্ত ভক্ত। এরা সব যখন মঞ্চ দখল করতেন তখন কী যে কাণ্ড হতো সেটা বললে রাত পার হয়ে যাবে, এবং সেগুলো একবার যখন দেখে ফেলেছি তখন আর পরের যুগের অভিনয় দেখলে আমার তো আগেরটা দেখে ফেলেছি। আমরা যেমন শম্ভুদাকে একবার বলেছিলাম যে আপনি তো কারো অভিনয়ই ভালো বলেন না, শ্রীরাম লাগুর কথা বলছি, তাও উনি বললেন যে আমার কি করব বলো, আমি তো শিশিরবাবুর অভিনয় দেখে ফেলেছি। যেটা দেখে ফেলেছি আমি জানি মঞ্চের ওপরে কী করা যায়, এই 30 ফুট বাই 20 ফুট বর্গক্ষেত্রটাকে কী করে দেওয়া যায়। ফলে আমি দেখেছি, আমি যদি অয়দিপাউস দেখে থাকি, আমি যদি টিনের তলবার দেখে থাকি, আমি যদি মঞ্জুরি আমের মঞ্জুরি বা পাপপূর্ণ দেখে থাকি, সেগুলো তো মাথা থেকে আমি তাড়াতে পারি না। তবু আমাদের সময় যারা অভিনয় করেছেন এর মধ্যে মনোজের এবং অসিতের অভিনয় আমাদের খুব মন দিয়ে দেখতে হতো। বিভাসও খুব পাওয়ারফুল ছিল, কিন্তু বিভাস খুব বেশি দিন মানে জটা এবং সোয়াইক গেল যুদ্ধের দুটো অবিস্মরণীয় অভিনয়ের পরে আর অভিনয়ের কাজটা খুব বেশি করেনি। অরুণবাবুও নিজে জগন্নাথ করেছেন বটে, কিন্তু অভিনয়ের ব্যাপ থেকে অনেক নির্দেশনায় নাটক লেখায় অনেক বেশি মানে মগ্ন ছিলেন। ওনার গলার সমস্যার জন্য উনি বারবারই বলতেন যে আমার অসুবিধা হয়। কিন্তু এই যুগে আমাদের পরবর্তী যুগে এবং ওই মনোজ বা অসিতের সঙ্গে আরও নীলকণ্ঠর কথা মনে হয়, রমার কথা মনে হয়। আমি ছাড়া অন্য কেউ বললে সে খুব ভুল করে কখনো আমার কথাও বলে ফেলতে পারে। আমি আমার কথা বলেন, আমি তো আমার অভিনয় দেখিনি কখনো। নিশ্চয়ই নিশ্চয়ই। আর অভিনেত্রীদের মধ্যে মায়া সবচেয়ে প্রিয় এই পিরিয়ডে। মমতা চট্টোপাধ্যায় ছিলেন খুব ভালো, কেয়াও খুব ভালো। আর একেবারে পরবর্তীকালে যে অভিনেতা আমাদের কাজল চৌধুরী খুব কম করেছেন, কিন্তু খুব অন্যরকম একটা পাওয়ার ছিল। আর একেবারে আমাদের পরের সময় তুর্নার কথা তুমি বললেই, তুর্না তো খুবই ভালো। আর কার অভিনয় দেখেছি এই পিরিয়ডে, সেঁজুতির কিছু কিছু অভিনয় ভাল লেগেছে, কিন্তু এগুলো সবই অনেক ছড়িয়ে আছে, অনেকের কথাই হয়তো মনে পড়ছে না, এক্ষুনি মনে পড়ছে না। তুমি বলো এখনকার কোনো অভিনেত্রী নাম বল। সুরঞ্জনার কিছু অভিনয় দেখেছি। আমার তো প্রিয় অভিনেত্রী হচ্ছে মনীষা আদক। মনীষা কম অভিনয় করে, কিন্তু ওর একটা পুতুল নাচের কথা দেখেছিলাম, কি ভালো পুতুল নাচে ভীষণ। মনীষাদি অভিনয় করলোই না প্রায়। হ্যাঁ, ও রাজনীতি নিয়ে এবং অন্যান্য কাজে এত ব্যস্ত এবং ও ভীষণ চুজি, সব জায়গায় করতে চায় না, তো সেই ওদের ওরকম বাছাই করে তো বলা যাবে না। আমি একটা আমাদের শেষ করতে হবে, আপনারও তাড়া রয়েছে, তো আমি বলছি স্যার, আপনার থিয়েটার ছাড়া আর আপনার কি করতে ভালো লাগে? আমার অনেক কিছু ভালো লাগে, খেতে খুব ভালো লাগতো, এখন খাওয়া বন্ধ হয়ে গেছে। আমার ক্রিকেট খুব ভালো লাগে, আমি ক্রিকেটের এখনও পর্যন্ত যা ক্রিকেট খেলা হবে টিভিতে দেখা গেলে আমি খুলে দেখব। একসময় ক্রিকেট খেলেছিও প্রচুর। আর ইনফ্যাক্ট আমি যখন কলেজেও পড়াচ্ছি তখনও পায়ে প্যাড পরে গ্লাভস নিয়ে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেছি। আর কবিতাও খুব প্রিয় আমার, আমি সারা পৃথিবীর কবিতা আমার খুব ভালো লাগে। সাহিত্যেরই আমি খুব ভক্ত পাঠক, গল্প উপন্যাস সবই পড়ি, নানা ভাষায় যেগুলো জানি, তার মধ্যে কবিতা খুব প্রিয় আমার। নতুন লেখাপত্র পড়েন স্যার নিয়মিত? এখনো নতুন লেখা হাতের কাছে যা পাই পড়ি। হ্যাঁ। প্রিয় কবি আপনার? সরঞ্জিতের উপন্যাসও পড়ে ফেলেছি, কবিতাও সব না, জয় টয়দের কবিতা তো সব পড়েছি। সুবোধ সরকার তো আমার ছাত্র ছিল, আমার ক্লাসের ছাত্র কল্যাণীতে, ইংরেজিতে আমার ইয়েস স্যার বলা ছাত্র আর কি, রোল কল করলে। ওরই স্ত্রী মল্লিকা, ও পলিটিক্যাল সায়েন্স পড়তে, কিন্তু আমার কাছে ক্লাস করেছে। এখনকার কবিতার মধ্যে, আধুনিক কবিতার মধ্যে অনেকেরই কবিতা খুব ভালো লাগে, অনেকেরই। পার্থপ্রতিম আচার্যগুলো কবিতা খুব ভালো লেগেছে। আপনার গলায় একটা সুন্দর কবিতা দিয়ে, বা আপনার? আমি নিজে মাঝে মধ্যে কিছু কবিতা অনুবাদ করেছি, ব্রেকশের কবিতা বেশি। হ্যাঁ, নিশ্চয়ই। আবার নিজেও কিছু কিছু লিখেছি কখনো কখনো। তার মধ্যে একটা আমি তোমাদের একটু পড়ে শোনাই, সেটা দিয়ে আজকের আড্ডা শেষ হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। তার মধ্যে খানিকটা থিয়েটারের কথাই বলা আছে। আর এই এটা আপনি বের করুন, এই করতে করতে বলুন যে
এই যে আয়োজনগুলো এই যে আর্টপৌরে করছে এরকম ধরনের, ওরা সবাই নতুন, গৌরবরা সবাই, আমরা সবাই মিলে চেষ্টা করছি, এই ধরনের উদ্যোগগুলো কেমন লাগছে স্যার? এগুলো কি কাজে লাগবে বলে মনে হয় থিয়েটারের একটু হলেও? এই যে একটা আমার মনে তো হয়, কারণ কি আমরা তো থাকবো না, কালের নিজস্ব নিয়মেই কেউই পৃথিবীতে থাকবে না। এই তো আমাদের যে 5 বুড়োর কথা বলা হতো থিয়েটারে, তার মধ্যে মনে চলে গেল, এখন 4 বুড়ো হয়ে গেল। 4 বুড়োর মধ্যে আমি ছোট বুড়ো আর কি, তাহলে বুড়ো তো বটেই। মানে আমি 86-তে ব্যাটিং করছি, বিভাস 88-তে ব্যাটিং করছি, অরুণবাবু 89-তে ব্যাটিং করছে, রুদ্রদা 91-তে ব্যাটিং করছে। ফলে এরা আছে বলে আমি নিজেকে বুড়ো বলে ডিক্লেয়ারও করতে পারছি না সামনে এতগুলো বুড়ো কাজ করছে বলে। কিন্তু থাকবো না যখন, তখন কথাগুলো থেকে যাবে, ভাবনাগুলো থেকে যাবে। হয়তো আমাদের থিয়েটারগুলো সেভাবে প্রিজার্ভ করা হয়নি, ওরা কিছুই এমন দেখতে পাবে না, সামান্য সামান্য যা আছে, কিন্তু ভাবনাগুলো পৌঁছে যাবে অসমাপ্তভাবে হলেও, এলোমেলো করে বলা হলেও কাজে লাগবে নিশ্চয়ই। তোমরা এত লোকের কথা তুলছো যত্ন করে, নিশ্চয়ই আমাদের পরবর্তী প্রজন্মের কথাও তোমরা হ্যাঁ, তুলবে। ওদের তো অনেকটা প্ল্যান আছে, দেখা যাক কতখানি করা যায়। মেয়েদেরও মধ্যে নিশ্চয়ই, যারা আছে তাদের মেয়েরা তো আছেনই তার মধ্যে, তাদেরকে নিয়েও এইটা একটা ওই এত মনটা ভালো লাগলো। আমি প্রত্যেকটা ইন্টারভিউতে এত ঋদ্ধ হচ্ছি নিজে, পড়াশোনা করছি এবং এত ভালো লাগছে আমার। তোমার খুব ভালো, খুবই ভালো লাগছে। তুমি পরে লিখে ফেলতে পারো। হ্যাঁ, মনে থাকলে লিখবো। ইন্টারভিউ বিষয়, মানে ইন্টারভিউ বিষয়ক না, এখন মাঝে মাঝে একটু লিখতে প্রসঙ্গ ইচ্ছে করে। সাক্ষাৎকার বলে কিরকম করে এইসব লোকজনদের কথাবার্তা শুনেছি, করেছি, সত্যি কথা হয়েছে, অনেক জমে গেছে স্মৃতি। এটা হচ্ছে ওই থিয়েটার করা একজন লোক, সে যেন কথা বলছে। এটা কবিতাও না, এটা অকবিতাই বলা ভালো। এটা ইটস নট এ পোয়েম, আবার অ্যান্টি পোয়েমও না, এটা কি আমি জানি না, এটা জার্নালের মতো একটা আর কি। এরকম 3টে কবিতা আছে আমার, একসঙ্গে লিখেছিলাম একবার, এই বইটার মধ্যে আছে, তোমার বইটার মধ্যে পেয়ে যাবে তুমি। ওই নাট্যকথা শিল্পকথার হ্যাঁ, ওর মধ্যে প্রথমটা কবিতাটার নাম হচ্ছে থার্ড বেল, নাটক শুরু হলো। সেকেন্ড কবিতাটা হচ্ছে ইন্টারভেল, থার্ডটা হচ্ছে কার্টেন, জবনিকা পড়ে গেছে। 3টে লিখেছিলাম, থার্ডটা পড়ছি। শেষ হাততালি শেষ বহুক্ষণ আগে, শেষ হাততালি শেষ বহুক্ষণ আগে, সেট উঠে গেছে ম্যাটাডোরে, আলো আর শব্দের ট্যাক্সি কখন বেরিয়ে গেছে, ফাঁকা হলে বোবা চেয়ারের ঝিমধরা শাড়ি, রং মোছা শেষ, নিজের পোশাকে ফের নিজেকে পেয়েছে ফিরে। পেয়েছে কি? অন্য কেউ হতে গিয়ে, হতে না পেরে, আবার হতে গিয়ে, কিছুটা হয়ে, কিছুটা না হয়ে, একটু ওঝা, একটু ব্রহ্মা, একটু পোপ, একটু রাজা, একটু ময়লা গাড়ির ড্রাইভার, একটু যাত্রাপালার বাতিল নট, একটু বা মহাত্মা, সবার ভিতরে ঢুকতে চেয়ে সবাই যার ভিতরে ঢুকে গেছে, যে আর ঠিক যে নেই সে দাঁড়িয়ে আছে একা, ট্যাক্সির জন্যে, বাড়ি ফিরবে, চেনা মঞ্চ থেকে চেনা বাড়ি, 2 ঘন্টার বানানো বাড়ি থেকে সারা জীবনের সত্যিকারের বাড়িতে, পাতানো বউ ছেলে মেয়ে ফেলে নিজের বউ ছেলে মেয়ের কাছে ফিরে যাবে। কে পাতানো, কেই বা আসল, এই লাইনটা কেটে দেবেন, ডায়ালগ শিটে এটা নেই। আজকাল বড্ড পার্ট ভুল করে, বৃদ্ধ নট বাড়ি যেতে চায়, এই ট্যাক্সি। অসাধারণ। আজকে এক সেকেন্ড, ওই ভদ্রাদির আজকে যখন আমরা ইন্টারভিউটা শ্যুট করছিলাম, আজকে সকালবেলায় ভদ্রা বসু ভদ্রাদি চলে গেছে। তো এই ভদ্রাদির চলে যাওয়াটার আমি সকাল থেকে কাঁদতে পারিনি, কারণ আমাকে এখানে আসতে হবে, আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার এই কথাটা শুনে মনে হলো আজকে ভদ্রাদি চলে যাওয়াটা এই কবিতাটার সাথে কোথাও একটা কীরকম একটা গেল। কিন্তু স্যার আমি বলছি ভালো থাকতে হবে, এখনও ভালো থাকতে পারেন অনেকগুলো দিন। তোমার কথার প্রসঙ্গে হঠাৎ মনে পড়লো যে মেয়েদের যে অভিনয়ের কথা বা মেয়েদের থিয়েটারে অংশগ্রহণের কথা,
ডিরেক্টরশিপ উঠে আসার কথা, তাতে এই যে ভদ্রা চলে গেল কালকে মাঝরাত্রিরে, এও তো এরকমই এই প্রবাহের মধ্যে ছিল। এবং এই যে পাইকপাড়া আখর দলটা, এটা তো প্রাণ পুরুষ বা প্রাণ নারী যাই বলো, ভদ্রায় তো এটাকে লালন পালন করতো। অসিতকে প্রায় কিছু ভাবতেই হতো না, অসিত সৃজনের কাজ করতো, তার সঙ্গে সঙ্গে নিজের প্রোডাকশনের কাজও করেছে, নিজের সৃষ্টির কাজও করেছে। সংসার সামলেছে। এই যে নতুন সব ধরনের মেয়েরা উঠে আসছে, যারা একই সঙ্গে জীবনের সব দিকটা মেনিয়ে থিয়েটারও কন্ট্রিবিউট করছে, এদের উপরে খুব ভরসা আছে আর কি। এদেরই হাতে অনেকটা পরিমাণে নতুন থিয়েটারের হাল চলে যাবে বলে মনে হয়। নমস্কার স্যার, ভালো থাকবেন অনেক দিন, আরো অনেক দিন ভালো থাকতে হবে। ভালো থাকবেন। নমস্কার স্যার, হ্যাঁ, ভালো থাকবেন।